আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের আলোকে অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। খেয়াল করেন প্রশ্ন হচ্ছে নিম্নের উপাত্ত হতে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করো। এবং 1 নম্বর বলছে শ্রেণী সীমানা, 2 নম্বর শতকরা গণসংখ্যা, 3 নম্বর গণসংখ্যার ঘনত্ব দেখাও। পরে এখানে উপাত্ত দিছে 15 থেকে 65 পর্যন্ত, মোট 50টা উপাত্ত রাখা হয়েছে। একটু খেয়াল করেন, এখানে যে সূত্রগুলো লিখছে এগুলো অঙ্কের বাইরের অংশ। আমরা সূত্র আগে লিখে রেখেছি সময় সংক্ষিপ্ততা করার জন্য। এখানের কয়েকটা সূত্র এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবো, আর এই অধ্যায়ের ক্ষেত্রে বাকি সূত্রগুলো কাজে লাগবে। দেখেন, আমরা শ্রেণী সীমানা দুই প্রকার লিখছি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নিম্ন সীমানা, এটা সূত্র হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা মাইনাস 0.5, উচ্চ সীমানার সূত্র হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা প্লাস 0.5। শতকরা গণসংখ্যা সূত্র হচ্ছে f/n ইন্টু 100। এই f দ্বারা বোঝায় হচ্ছে শ্রেণীর গণসংখ্যা, n দ্বারা বোঝায় মোট গণসংখ্যা। গণসংখ্যার ঘনত্বের সূত্র হচ্ছে f/c, f দ্বারা শ্রেণীর গণসংখ্যা, c দ্বারা হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আপেক্ষিক গণসংখ্যা সূত্র f/n। এই f দ্বারা হচ্ছে শ্রেণীর গণসংখ্যা, আর n দ্বারা হচ্ছে মোট গণসংখ্যা। মধ্যবিন্দুকে x দ্বারা প্রকাশ করা হয়, এটা সূত্র হচ্ছে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2। আর পরিসরকে প্রকাশ করা হয় r দ্বারা, রেঞ্জ। আর এটা সূত্র হচ্ছে l মাইনাস s, l দ্বারা সর্বোচ্চ মান, s দ্বারা কি সর্বনিম্ন মান। এই সূত্রগুলা অঙ্কের বাইরে লিখে রাখবেন। আমরা এটা সমাধান করব, লিখবো সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে বলছে, দেখেন, গণসংখ্যা নিবেশন তৈরি করো। গণসংখ্যা নিবেশন তৈরি করার পরে আরো কিছু বলছে দেখানোর জন্য। তাহলে গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে আমরা আগে এখানে দেখবো প্রদত্ত উপাত্ত সংখ্যা কয়টা আছে। এই যে 1 2 3 4 এইভাবে গণনা করলে সংখ্যা দেওয়া আছে 50টা। তাহলে লিখবেন প্রদত্ত উপাত্ত সংখ্যা। প্রদত্ত উপাত্ত সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু 50টা দেওয়া আছে, আমরা 50 লিখবো। যদি 40 দেওয়া থাকে 40, 20 দেওয়া থাকলে 20, 25 দেওয়া থাকলে 25, 15 দেওয়া থাকলে 15, 17 দেওয়া থাকলে 17। যতগুলো সংখ্যা থাকে তত লিখবে। পরে আমরা লিখবো প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান। লিখবো প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান। সর্বোচ্চ মানকে প্রকাশ করে l দ্বারা। এখানে যে মান আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় মান কোনটা একটু খেয়াল করেন। আমরা ঘুরতে ঘুরতে দেখতেছি এই যে 68 সর্বোচ্চ, 68-র উপর আছে 70, 75 আছে, 80 আছে, 81 আছে। তাইলে সর্বোচ্চ কোনটা? সর্বোচ্চ আমরা দেখতেছি, দেখেন, 98। এই যে এখানে যে 98 সংখ্যাটা আছে এটা হচ্ছে সর্বোচ্চ। কথা ক্লিয়ার? এই 98-র উপরে নাই, যেটা সর্বোচ্চ থাকবে সেটাই লিখবেন। লেখার পরে লিখবেন প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন মান। 15 প্রকাশ করা হয় s দ্বারা। এখানে সবচেয়ে নিম্ন মান হচ্ছে 15। আপনার খুঁজে দেখেন কত? 15। 15 হচ্ছে ছোট কোনো মান নাই। এইটুকু করার পর দেখেন আমাদেরকে বলছে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে। মানে উপযুক্ত শ্রেণী ব্যবধান নির্ণয়ের দুইটা সূত্র আছে। দুইটা সূত্র থেকে আমরা যে কোনো একটা করলে হবে। একটা স্টেজের নিয়মে, আর একটা হচ্ছে আমাদের পরিসরকে একবার 5 দ্বারা ভাগ, আবার 15 দ্বারা ভাগ। তাহলে আমরা যে কোনো একটা নিয়ম অবলম্বন করার চেষ্টা করতেছি। তাহলে উপযুক্ত শ্রেণী ব্যবধান, অর্থাৎ শ্রেণী ব্যবধান বের করতে গেলে আমাদের অবশ্যই পরিসর লাগবে। তাহলে আমরা পরিসরটা আগে নির্ণয় করবো, লিখবো পরিসর। পরিসরকে r দ্বারা প্রকাশ করে, এটা সূত্র হচ্ছে l মাইনাস s। l এর মান কত? l এর মান হচ্ছে 98, মাইনাস s এর মান কত? 15। 98 মাইনাস 15 আমরা একটু ক্যালকুলেশন করে দেখতেছি। 98 মাইনাস 15 কত হয়? রেজাল্ট হচ্ছে 83। তাহলে পরিসর হওয়ার পরে এখন আমরা লিখবো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানের কিন্তু দুইটা সূত্র আছে। আমরা একটা সূত্র প্রয়োগ করব, শ্রেণী ব্যবধান সি নির্ণয়। লেখা কোলন দেয়া এই যে পরিসর, এটাকে, এই পরিসরটাকে একবার 5 দ্বারা ভাগ করবেন, আবার এই পরিসরটাকে আবার 15 দ্বারা ভাগ করবেন। এই 5 আর 15 হচ্ছে সূত্রের। কথা ক্লিয়ার? পরিসংখ্যানে 5 আর 15 দেওয়া, অন্যান্য ডিপার্টমেন্টে 5 আর 20 দেওয়া। কথা বুঝতে পারছেন? এখন দেখেন 83-কে যদি 5 দ্বারা ভাগ করি, দেখেন কত হয়। 83 ভাগ 5, 16.6 এবং লিখলাম, বা সমানও দিয়ে দিতে পারবেন এখানে। 83 ভাগ হচ্ছে 15, রেজাল্ট হচ্ছে 5.53।
এখন আমরা যে দুইটা সংখ্যা পাইছি পরিসরকে 5 এবং 15 দ্বারা ভাগ করার পরে এই দুইটা সংখ্যার ভিতর থেকে শ্রেণী 5 নাইলে 10 15 এরকম নেওয়ার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? 20 পূর্ণ সংখ্যা। তাহলে এই 5.53 এবং 16.6 এই দুটার মাঝামাঝি 5 পড়ে না, 5 তো 5.5 এর চেয়ে নিচে, তাহলে 15 পরে, 15 পরে আর 10 পরে, তাহলে আমরা কোনটা নিতেছি? 10। কথা ক্লিয়ার? এর মাঝামাঝি একটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমরা কত নিব? 10। তাহলে আমরা লিখতেছি 5.53 এবং 16.6 এর মধ্য 16.6 এর মধ্যবর্তী শ্রেণী, মধ্যবর্তী একটি শ্রেণী, মধ্যবর্তী একটি সংখ্যা 10 নেই, বা একটি শ্রেণী মধ্যবর্তী শ্রেণী 10 নেই, শ্রেণী 10 নেই। এখন শ্রেণী ব্যবধান 10 নিয়ে, এই যে বলছে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে, তাহলে নিয়ে প্রশ্নে যদি উল্লেখ থাকে অন্তর্ভুক্ত পদ্ধতি করবেন, বহির্ভূত বললে বহির্ভূত, গত ক্লাসগুলোতে আমরা বলছি। তাহলে প্রশ্নে যেহেতু উল্লেখ আছে অন্তর্ভুক্ত, তাহলে কোন পদ্ধতি করতে হবে? অন্তর্ভুক্ত লিখবেন। পদ্ধতিতে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন, এই যে গণসংখ্যা নিবেশন, পরে কমা দিয়া শ্রেণী সীমানা, সবগুলো একভাবে করে ফেলতেছে একবারে। শ্রেণী সীমানা শতকরা গণসংখ্যা, পরে গণসংখ্যার ঘনত্ব দেখায়। আচ্ছা, তাহলে শ্রেণী ব্যবধান যে 10 এটা আমরা বুঝতে পারতেছি, কথা বুঝতে পারছেন? আর অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতে হবে, এটাও ক্লিয়ার বুঝতে পারছি। এখন আসেন আমরা এগুলা মুছে দিব, এগুলা কি করব? মুছে দিব। বলতে পারেন কেন? যার জায়গার স্বল্পতার কারণে। মনে রাখেন পরিসরের মানটা হচ্ছে 83, এটা একটু মনে রাখেন, পরিসরের মান যে 83। এখন আমরা কি করব? কলাম করব। একটু খেয়াল করেন, গণসংখ্যা নিবেশনের জন্য কলাম হয় 3টা। গণসংখ্যা নিবেশনের জন্য কলাম কয়টা হয়? 3টা হয়। আচ্ছা, শ্রেণী সীমানার জন্য কলাম হয় একটা, শতকরা গণসংখ্যার জন্য আরেকটা, গণসংখ্যার ঘনত্বের জন্য আরো একটা কলাম। এই সম্পূর্ণটুকু কলাম আমরা করলাম, কথা ক্লিয়ার? এই কলামগুলো আমরা করছি। তাহলে কলাম করার পরে আমরা এখানে লিখবো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানকে সি দ্বারা প্রকাশ করে, এখানে হচ্ছে টালি চিহ্ন, আর এখানে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। কথা ক্লিয়ার? একটু খেয়াল করেন। আমাদের এখন সারণী কয়টা হবে এটা জানতে হবে। সারণী বের করার নিয়ম হচ্ছে পরিসরকে আপনি যত ব্যবধান পান শ্রেণী ব্যবধান তত দ্বারা ভাগ করবেন। আমরা উপযুক্ত শ্রেণী ব্যবধান পাইছি 10, তাহলে 83 কে 10 দ্বারা যদি ভাগ করি রেজাল্ট হচ্ছে 8.3। 8.3 মানে 9 ঘর। 9 ঘর হচ্ছে মূল সংখ্যা হবে 83, অর্থাৎ পরিসরকেও শ্রেণী ব্যবধান যা পাবেন তা দিয়ে ভাগ করবেন। তাহলে 83 ভাগ 10 রেজাল্ট হচ্ছে 8.3। এখন এই 83 কে যখন আমরা ভাগ করছি 8.3, 8.3 মানে 9 ঘর, মানে 8 এর উপরে একটু হইলেও এটা 9 ঘর। কথা বুঝতে পারছেন? 7 এর উপরে 1 ঘর হইলে এটা 8 ঘর, তাহলে 9 ঘর হচ্ছে মূল সংখ্যা। আর বাংলা লেখার জন্য একটা 10টা, আর যোগ করার জন্য একটা 11টা, অর্থাৎ 9টা মূল, উপরে বাংলা লেখার জন্য একটা, আর নিচে যোগ করার জন্য একটা 11টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11 ঘর আমরা করলাম, কথা বুঝতে পারছেন? আমরা কি ঘর করলাম? 11টা ঘর করলাম। একটু খেয়াল করেন, এই যে 11টা ঘর করছি, এখন শ্রেণী ব্যবধান করব। দেখেন শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা কত? 15, মানে এখানে উপাত্তের মধ্যে সর্বনিম্ন সংখ্যা 15। আর আমরা করতে কোন পদ্ধতিতে? অন্তর্ভুক্ত পদ্ধতিতে। অন্তর্ভুক্ত মানে কোনটা? এই যে আমরা আগে আপনাদেরকে দেখাইছি অন্তর্ভুক্ত কোনটা, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি। আর যদি এরকম হয় 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, এটা হচ্ছে বহির্ভূত অন্তর্ভুক্ত পদ্ধতি। এই যে এখানটা
বাদ দিয়ে এটা বহির্ভূত, এটা অন্তর্ভুক্ত। এই যে অন্তর মানে 19-এর পরে 1 20, 29-এর পরে 31, বাদ দেয়া। তাহলে সর্বনিম্ন সংখ্যা আছে 15। আমরা কত থেকে শুরু করব? 10 থেকে। তাহলে 15-এর আগে থেকে শুরু করি। তাহলে 10 থেকে হবে 19, পরে 20 থেকে 29। অন্তর্ভুক্ত পদ্ধতিতে একই সাথে শ্রেণী ব্যবধানও ঠিক থাকতে 10। 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। প্রশ্ন করতে পারেন স্যার 90 থেকে 99 পর্যন্ত? হ্যাঁ, আমি তো বলছিলাম 1 2 3 4 5 6 7 8 9। 9টা হচ্ছে মূল ঘর। বাংলা লেখার জন্য একটা আরেকটা যোগ করার জন্য রয়েছে। কথা ক্লিয়ার? এখন টালি চিহ্ন করব। এই যে দেখেন 15 কার ভিতরে পড়ে? এখানে সব জায়গায় ব্যবধান 10 এবং অন্তর্ভুক্ত পদ্ধতিতে যে 19-এর পরে 20, 29-এর পরে 30, 39-এর পরে 40। তাহলে টালি চিহ্ন ফার্স্টে 15, 15 হচ্ছে 10 থেকে 19-এর ভিতরে, পরে 45, 45 হচ্ছে 40 থেকে 49-এর ভিতরে, 40 এই যে এটার ভিতরে, এরপরে 42, 50, 60, যেই ঘরের মধ্যে পরে সংখ্যাটা 62, 68, 63, 70, 41, 75, 75 পরে হচ্ছে 70 থেকে 79-এর ভিতরে, 74, 81, সরি 80, 81, 25, 26, 31, 32, 78, 78 হচ্ছে এই যে 70 থেকে 79-এর ভিতরে, 35, 31, 45, যেহেতু 4 ঘরের পর হয়ে গেছে টালি চিহ্ন ভাবে দিবেন। পরে 42, 42 পরে হচ্ছে 40 থেকে 49-এর ঘরে, এরপরে 42-এর পরে 43 এই ঘরে, ওই 55, 55 এই ঘরে, 56, 78, 80, 81, 63, 66 হচ্ছে এই যে ঘরে, 60, 62, 98, 79, 70, 45, 50, 56, 72, 70, 75, 62, 62 হচ্ছে 60 থেকে 69-এর ভিতরে, 65, 60 থেকে 69-এর ভিতরে, 68, 60, 70, 35, 40, 65। এনাফ, কথা বুঝতে পারছেন? এখন আমরা এইগুলা যোগ করবো, যে জয়টা গড় হয় ততটা, তত যতটা টালি চিহ্ন হয় ততটা সংখ্যা এখানে লিখবো। তাহলে এখানে একটা 1 লিখলাম, এখানে দুইটা লিখলাম, এখানে 5টা 5 লিখলাম, এখানে 5 আর 4 9, 9 লিখলাম, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5 5 10 আর 2 12, এখানে হচ্ছে 5 5 10 আর 11, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কি 1। এখন এইগুলা যোগ করে দেখেন কত হয়, কারণ এফ এর মান যোগ করলে ওই এন এর মান হয়। দেখেন 1 যোগ 2 যোগ 9, এই যে 1 যোগ 2 যোগ 5 যোগ এই সবগুলো যোগ করবেন, 9 যোগ 5, 12 যোগ 11 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 1, রেজাল্ট হচ্ছে 50। আশা করছি এই টালি চিহ্নটা এবং গণসংখ্যা আপনারা পারবেন। এটার পরে আমাদের বলছে কি করার জন্য, এই যে গণসংখ্যা নিবেশনের কাজ শেষ, এই 3টা কলামের গণসংখ্যা শেষ। এরপরে শ্রেণী সীমানা, তাহলে লিখবেন শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা আপনারা একটু লিখবেন। শ্রেণী সীমা একটা, সীমানা আরেকটা। তাহলে এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে সীমানা। শ্রেণী সীমানা দুই ধরনের, একটা নিম্ন সীমা, উচ্চ সীমা। এই যে দেখেন এখানে 10 19,
10 হচ্ছে নিম্ন, 19 হচ্ছে উচ্চ, 20 হচ্ছে নিম্ন, এটা হচ্ছে উচ্চ। এর মানে এটা ছোট মান, এটা বড় মান, ছোট মান বড় মান প্রত্যেকটা ঘরে আছে, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়। ছোটরা থেকে 0.5 বিয়োগ করবেন। এই যে আমরা লিখছি নিম্ন সীমা, নিম্ন সীমা মাইনাস 0.5, অর্থাৎ এখানে যে নিম্ন সীমা আছে এটা থেকে 0.5 বিয়োগ করবেন। সহজ ভাষায় বলতে গেলে সূত্র দেখার দরকার নাই, ছোট থেকে 0.5 বিয়োগ, বড়ের সাথে 0.5 যোগ। এই যে 10 থেকে 0.5 বিয়োগ করলে রেজাল্ট হয় 9.5, এটার সাথে যোগ করলে রেজাল্ট হয় 19.5, এটা থেকে বিয়োগ করলে রেজাল্ট হয় 19.5, যোগ করলে রেজাল্ট হয় 29.5, বিয়োগ করলে 29.5, পরে 39.5, পরে এটা বিয়োগ করলে 39.5, 49.5। এরপরে স্যার এটা বিয়োগ করলে দেখেন এই যে 50 থেকে 0.5 বিয়োগ করলে 49.5, এটার সাথে যোগ করবেন, অর্থাৎ ছোট থেকে বিয়োগ, বড়টার সাথে কি যোগ। এইটুকু হচ্ছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা শেষ করার পরে আমাদেরকে বলছে শতকরা গণসংখ্যা লিখবেন। শতকরা গণসংখ্যা, শতকরা গণসংখ্যা সূত্র হচ্ছে f/n × 100। শতকরা গণসংখ্যা সূত্র f/n × কি 100। এই যে আমরা লিখছি শতকরা গণসংখ্যা f/n × 100। দাদা ক্লিয়ার? এই সূত্র। তাহলে আমরা সূত্র যদি হয় f/n × 100, তাহলে ক্যালকুলেশন করবেন কিভাবে, দেখেন এই ঘরের মধ্যে f এর মান কত 1, লিখলাম 1, আর n এর মান কত, এই যে n এর মান এখানেও 50, এখানেও 50, তাহলে 50 ইন্টু হচ্ছে 100, 1/50 ইন্টু 100, ক্যালকুলেশন করেন। 1/50 ইন্টু 100, রেজাল্ট হচ্ছে 2। যেহেতু শতকরা অবশ্যই পার্সেন্ট দিবেন। এরপরে এই যে এই ঘরে f এর মান কত 2, লিখলাম 2, আর n এর মান তো 50, 2/50 ইন্টু 100, রেজাল্ট হচ্ছে 4%। এরপরে এই যে 5, এই যে এখানে f এর মান 5, n এর মান তো 50, তাহলে 10%। এরপরে 18%, এরপরে হচ্ছে 10% সেম ভাবে করবেন। এরপরে 24%, এরপরে 22%, এরপরে 8%, এরপরে 2%। কথা ক্লিয়ার? এইভাবে করবেন। আচ্ছা, এইটুকু করার পর আমাদেরকে বলছে গণসংখ্যার ঘনত্ব লিখবো। গণসংখ্যার ঘনত্ব, গণসংখ্যার ঘনত্বের সূত্র হচ্ছে f/c। এই যে f/c গণসংখ্যার ঘনত্বের সূত্র f/c। এই f হচ্ছে শ্রেণীর গণসংখ্যা, আর c দ্বারা বোঝায় শ্রেণী ব্যবধান। এখানে সব জায়গায় ব্যবধান 10। তাইলে আমরা এই সূত্র প্রয়োগ করবো এইভাবে, দেখেন আমি বোঝার জন্য লিখতেছি এখানে f/c। f এর মান কত, f এর মান এখানে 1, আর c এর মান হচ্ছে 10। তাহলে 1/10 কত হয় খেয়াল করেন। এই যে 1/10 0.1, পরে 2/10, এই যে f এর মান 2, পরে কি 10, তাহলে 2/10, রেজাল্ট হচ্ছে 0.2, পরে 0.5, 5/10, 9/10, 0.9, পরে 12 হচ্ছে 10, 1.2, এরপরে 1.1, এরপরে 0.4, 0.1, আবার সরি একটু এটার বিপরীতে হচ্ছে 0.5, এটা হচ্ছে 1.2, এই যে 12/10, 11/10 হচ্ছে 1.1, 4 হচ্ছে 0.4, 1 হচ্ছে 0.1। আশা করছি প্রত্যেকে গণসংখ্যার ঘনত্ব পারবেন। এই সূত্রগুলো মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। এইভাবেই যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন, আপনাদের কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না পরিসংখ্যানে। আর আমাদের কোর্সটা শুধুমাত্র নামমাত্র ফ্রি দিয়ে অনার্স প্রথম বর্ষে কোর্স চালু আছে। যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।